আজ মঙ্গলবার অরণ্য বাড়ি ফিরবে। সকাল থেকে রেহানা বেগম রান্না করা শুরু করে দেন। শুধু অরণ্য না, চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য আজ তাদের বাড়িতে বেড়াতে আসবে। কাল রাতে অরণ্যর সুস্থতার খবর সকলকে জানানো হয়েছে। হাসপাতালের রেহানা বেগম আর সায়মা দেখা করতে যেতে চেয়েছিল, কিন্তু ডক্টর বলেছে যে অরণ্য এখন সম্পূর্ণ সুস্থ, সে কাল সকালে বাড়ি ফিরতে পারবে। যার কারণে রেহানা বেগম আকার রয়মা আর হাসপাতালের যায় নাই। সায়মা বাড়ির সব জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে। প্রায় 12টার দিকে অরণ্যর গাড়ি তার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। হাসপাতালের প্রায় 2 বছর অরণ্য অ্যাডমিট থেকেছে সেখানে। কিছু কাগজ পেয়ে আর অন্য সব কাজ শেষ করে আসতে সময় লাগে। গাড়িতে এখন ইনা আর অরণ্য অবস্থান করছে। ইনা এতক্ষণ অরণ্যর হাত শক্ত করে ধরে বসে থাকে, যেন হাত ছেড়ে দিলে অরণ্য পালিয়ে যাবে। অবশ্য এত অরণ্য খুশি হও কোমাইল থেকে ফিরে এসে তার বউ এতেন যত্ন করছে, আদর করছে, ভালোবাসা দিচ্ছে, যা অরণ্যর কাছে স্বপ্নের মতো। যদি অরণ্য আগে জানতো যে ইনা তাকে এত ভালোবাসবে, তবে অনেক আগেই অ্যাক্সিডেন্ট করিয়ে হাসপাতালের অ্যাডমিট হতো। গাড়ি বাড়ির সামনে এসে পৌঁছায়, ইনা গাড়ি থেকে নেমে যায়। এরপর অরণ্যর কাছে গিয়ে ওকে গাড়ি থেকে নেমে আসতে সাহায্য করে। দুইজনে একসাথে বাড়ির ভিতরে চলে যায়। আজ কতদিন পর সে আবার তার বাড়িতে ফিরে এসেছ। একার রেহানা বেগম আর সায়মা এগিয়ে আসে অরণ্যর কাছে। রেহানা বেগম অরণ্যর মাথায় হাত রেখে বলে, তোমাকে অনেক মিস করেছি আমরা অরণ্য। নামাজ পড়ে কত কান্না করেছি তোমার সুস্থতার জন্য। যাও এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। তোমার জন্য নিজ হাতে খাবার রান্না করেছি আমি। মাথায় রেহানা বেগমের হাতের আলতো ছোঁয়া পেয়ে অরণ্য চোখ বন্ধ করে নেয়। আজ প্রায় 10 বছর পর তার মা তার মাথায় হাত রেখেছে। মায়ের এমন রূপ এতদিন পর সে দেখছে। মায়ের কাছে যাওয়ার জন্য, তার কণ্ঠে নিজের নাম শোনার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য অরণ্য কত ছটফট করেছে। মায়ের ভালোবাসা পাওয়া অরণ্যর কাছে একটা স্বপ্ন ছিল, যা আজ পূর্ণতা পেয়েছে। অরণ্য এগিয়ে গিয়ে রেহানা বেগমকে জড়িয়ে ধরে এরপর বলে, সত্যি আম্মু, তুমি আমাকে মাফ করে দিয়েছ। আমার সুস্থতার জন্য কান্না করেছ। আমি বাড়ি ফিরব বলে তুমি নিজ হাতে রান্না করেছ। বিশ্বাস হচ্ছে না আমার। রেহানা বেগম আজ এত বছর পর আবার তার সন্তানকে বুকে জড়িয়ে নেয়। তাদের কথা বলার মধ্যে সায়মাও ছুটে আসে। সে তার মা ভাইকে জড়িয়ে ধরে। আজ প্রথমবার 2 সন্তানকে এত কাছ থেকে একসাথে আগলে রেখেছে। তাদের পরিবার সম্পূর্ণ হয়েছে। বাড়ির সদর দরজায় ইনা দাঁড়িয়ে রয়েছে। তার মনের জন্য সুখের অনুভব হয়। আবার সে তার শ্বশুর বাড়ির প্রত্যেক সদস্যকে একসাথে দেখেছে। বিয়ের পর আজ প্রথমবার পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটিয়ে অরণ্য আর ইনা রুমে চলে যায়। অরণ্যর শরীর এখন সুস্থ, কিন্তু ডক্টর বলেছে তাকে রেস্ট নিতে, নিয়মিত ঔষধ কন্টিনিউ করতে। রেহানা বেগম আবার রান্নাঘরে যায়। আজ তার সংসার পূর্ণ হয়েছে। তার চোখে পানির বিন্দু জমা হয় এই কান্না কষ্টের, না সুখের। 2 জন সন্তান আজ রেহানা বেগমর খুশি। নিজেদের সংসার নিয়ে এর থেকে বেশি একজন মায়ের আর কি চাওয়া রয়েছে। রুমে প্রবেশ করে অরণ্য। 2 বছর আগের রেখে যাওয়ার রুম আর আজকে থাকা রুমের মধ্যে বিন্দু মায় পার্থক্য নেই। প্রতিটা জিনিস একই রকম করে সাজিয়ে রাখা হয়েছে। অরণ্যর সাথে রুমে প্রবেশ করেই না। অরণ্যকে তীক্ষ্ণ চোখের রুম পর্যবেক্ষণ করতে দেখে বলে, কি মিস্টার অরণ্য রাজ চৌধুরী, ঘরের সব জিনিসপত্র সুন্দর করে সাজানো আছে তো? 2টা বছর অনেক যত্ন করে রুমটা আগলে রেখেছি। ইনার কথা শুনে অরণ্য হালকা টান দিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসে। এরপর দুষ্ট হাসি দিয়ে বলে, ম্যাডাম, শুধু কি ঘরের যত্ন করলে হবে? বরের বুঝি যত্ন করতে হবে না? চলুন না ইনা, একটু রোমান্স করি। অরণ্যর কথা শুনে ইনা তাকে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলে, হাসপাতাল থেকে এসেছেন, আগে গোসল করেন, ফ্রেশ হন। রান্নাঘরে যেতে হবে আমার, অনেক কাজ রয়েছে। ইনার কথা শুনে অরণ্য অভিমান করে দূরে সরে যায়। অতীতে থাকুক বা বর্তমানে, সবসময় তার বউ দূরে থাকতে চায় তার থেকে। এতদিন পর জামাই কোমায় থেকে ফিরেছে। কোথায় জামাইকে দেখে তার উপর ঝাঁপিয়ে আর পড়বে, ভালোবাসবে, রোমান্স করবে। সেটা না, শুধু সারাক্ষণ পালায় পালায় করে। বাজার থেকে একটা রশি কিনে নিয়ে আসতে হবে। বউকে শক্ত করে রশি দিয়ে বেঁধে তারপর বাসর করবে। রোমান্সের সময় তিরিং বিরিং বিছানায় বসে থাকে অরণ্য। তার ভাবনার মাঝে ইনা চলে যায় ওয়াশরুমে। অরণ্যর অভিমান হয়েছে সেটা ইনা জানে, কিন্তু এখন যদি অরণ্যর সাথে রাগ ভাঙাতে চায়, তাহলে সে আর রান্নাঘরে যেতে পারবে না। রেহানা বেগম একা রান্না করছেন আর আজ চৌধুরী পরিবারের সকল সদস্য আসবে। কত কাজ রয়েছে। রেহানা বেগম একা সব সামলে নিতে পারবে। যদি ইনার রান্নাঘরে না যায় তবুও কিছু বলবে না। ইনার শাশুড়ির ভাগ্য সব সময় ভালো। অরুণা বেগম যখন তার শাশুড়ি
ছিল তখন সবসময় তাকে মেয়ের মতো করে আগলে রেখেছে। রেহানা বেগম ও তার বিপরীত নয়, উনি ও ইনা আর সায়মাকে সমান চোখে দেখেন, নিজের মেয়ের মতো করে ভালোবাসেন। তবুও ইনা এই বাড়ির বউ, তার একটা দায়িত্ব রয়েছে যা সে সব সময় পালন করে। অরণ্য যখন অসুস্থ হয়ে হাসপাতালের অ্যাডমিট ছিল, তখন ইনার অফিস সামলাতে হয়েছে, যার কারণে সে বাড়ির কাজের সময় বেশি দিতে পারত না। তবে রাতে অফিস থেকে ফিরে ডিনার সেট তৈরি করত। বন্ধের দিন বাড়ি যাবতীয় কাজ আর রান্না ইনা করে। রেহানা বেগম তাকে নিষেধ করেছে, তবুও ইনা করে। বিছানায় বসে রয়েছে অরণ্য, এমন সময় তার রুমে আয়ান প্রবেশ করে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় আয়ান ঘুমিয়েছিল, যার কারণে তো আকারর সাথে দেখা হয় না। এত ঘটনার মধ্যে সায়মার যে গর্ভবতী ছিল সেটা অরণ্য ভুলে গেছে। আয়ান ছোট ছোট পা ফেলে রুমে আসে, বিছানায় অন্য একজন পুরুষকে শুয়ে থাকতে দেখে অবাক হয়। তার জন্মের পর অরণ্যকে সে কখনো দেখে নাই, যার কারণে সে তাকে চিনতে পারে না। আয়ান বলে, মাম্মা মাম্মা কোথায় তুমি? হঠাৎ কোনো বাচ্চার মুখে মাম্মা ডাক শুনে অরণ্য ভ্রুকুঁচকে সেই দিকে তাকিয়ে দেখে দরজার কাছে এক বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। আয়ান রুমের চারপাশে ইনায়াকে খোঁজার চেষ্টা করছে। অরণ্য বাচ্চাকে হাতের ইশারায় ডাক দেয়। আয়ান অরণ্যর কাছে যায়। অরণ্য বলে, এই বাবু তুমি কে? কাকে মাম্মা বলে ডাকছো? অরণ্য মনে করে কোনো কাজের লোকের ছেলে হবে হয়তো। আয়ান বলে, আমি বাবু নয়, আমি আয়ান। মাম্মা কোথায়? তুমি আমার মাম্মার রুমে কি করছো? ওকে আয়ান, এইটা তোমার মাম্মার রুম নয়, তোমার মাম্মা হয়তো অন্য রুমে রয়েছে, সেখানে যাও। আয়ান জেদ দেখিয়ে বলে, না এইটা আমার মাম্মা রুম, তুমি পচা আঙ্কেল, আমার মাম্মার রুম থেকে যাও। মাম্মা কোথায় তুমি? আয়ান আশেপাশে ইনায়াকে না দেখে কান্না করে দেয়। অরণ্য বাচ্চার কান্না করা দেখে বলতে থাকে, আরে বাবু তোমার মাম্মাকে। আচ্ছা তোমার মাম্মার নাম কি? ইনা। আয়ানের মুখে ইনার নাম শুনে অরণ্য অবাক। বাচ্চা ছেলেটা ইনায়াকে মাম্মা বলে ডাকছে কেন? 2 বছর আগে ইনার বাচ্চা পেটে ছিল না, আর থাকবে কি করে? তাদের তো বাসর হয় নাই। যাও বউ তার কাছে আসলে দূরে সরে যায়, কোথাও ইনার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় নাই তো? না না, বিয়ে হয়ে গেলে নিশ্চয়ই অরণ্যর জন্য হাসপাতালের ছুটে যেত না। আয়ান এমন চুপচাপ থাকতে দেখে অরণ্যকে বলে, কি হয়েছে মামা, তুমি এমন চুপ করে আছো কেন? বলো না মাম্মা কোথায়? আয়ানের কথা শুনে এখন নিজের উপর কষ্ট লাগছে অরণ্যর। তার স্বপ্ন ছিল তার 10টা বাচ্চা হবে, আর সব বাচ্চা ইভাকে মামা বলো ডাকবে, কিন্তু এখন তার বউয়ের বাচ্চা তাকেই মামা বলে ডাকছে। এই জন্য মানুষ বলে অন্যজনকে বিপদে ফেলার চেষ্টা করলে উল্টো নিজেকেই বিপদে পড়তে হয়। অরণ্য বলে, এই বাচ্চা তুমি আমার বউকে মাম্মা আকার বলে ডাকবে না, ইনা শুধু আমার বাচ্চার মাম্মা হবে। আয়ান অরণ্যর ধমক শুনে কান্না করে দেয়। ওয়াশরুম থেকে আয়ানের কান্নার আওয়াজ শুনে ইনা বের হয়ে আসে। ওয়াশরুমের দরজা খুলে ইনায়াকে বের হয়ে আসতে দেখে আয় আকার তার কাছে যায়, ছুটে যায়। ইনা আয়ানকে কোলে তুলে নেয় আর বলে, কি হয়েছে আয়ান বাবা, কান্না করছো কেন? কে বকা দিয়েছে তোমাকে? কার এত সাহস আমার আয়ান বাবুকে বকা দেয়? ইনার কথা শুনে অরণ্যর মনে হার্ট অ্যাটাক করবে, বউ তার বেইমান নারী। আয়ান কান্না করা 2 চোখে অভিমানী স্বরে অরণ্যর দিকে আঙুল দেখিয়ে বলে, মাম্মা ওই পচা মামা আমাকে বকা দিয়েছে, বলে তুমি নাকি আমার মাম্মা নও, আর আমাকে অনেক জায়গায় ধমক দিয়েছে। আয়ানকে অরণ্য বকা দিয়েছে কথাটা ভেবেই ইনা অরণ্যর দিকে তাকিয়ে বলে, অরণ্য আপনি আয়ানকে বকা দিয়েছেন কেন? জন্মের পর প্রথমবার ভাগনাকে দেখলেন আর ওকে বকা দিলেন, মামা হয়ে এমন ধমক কেন দিয়েছেন? ইনার করা কণ্ঠ সম্পূর্ণ শুনে নাই অরণ্য, শুধু মামা শব্দটা শুনেছে। মামা মানে? অরণ্য বলে, মামা মানে কি? মামা মানে সায়মার ছেলে কি আপনাকে মামা বলে ডাকবে না? সায়মার কথা হ্রস্ব উকার নিয়ে অরণ্যর মনে পড়ে যায় কোমায় যাওয়ার আগে সায়মা গর্ভবতী ছিল, আর সে কোমায় থেকেছে 2 বছর। এখন অরণ্য সবটা বুঝতে পারে। আয়ান হয়তো ইনায়াকে আদর করে মাম্মা বলে ডাকে। ইনা আয়ানকে কোলে নিয়ে আসে অরণ্যর কাছে, এরপর ওর কোলে দিয়ে বলে, আয়ান উনি তোমার মামা হয়, আর এখন মামা আর আয়ানকে বকা দিবে না, খুব আদর করবে। অরণ্য আয়ানকে কোলে নেয়। ওর চেহারা ভালো করে দেখে সত্যি ওর সায়মার ছেলে। ছোটবেলা সায়মার মুখ অনেকটা আয়ানের মতো ছিল। অরণ্য বলে, সরি আয়ান বাবু, মামা তোমাকে বকা দিয়েছে, কিন্তু মামা এখন আর তোমাকে বকা দিবে না, অনেক আদর করবে, চকলেট দিবে, ঘুরতে নিয়ে যাবে। সত্যি মামা? সত্যি। আয়ান আর অরণ্য একসাথে সময় কাটায়। অন্যদিকে অরণ্যর গাড়ির অ্যাক্সিডেন্ট যে লোক করিয়েছে আজ সে জেলখানা থেকে ছাড়া পেয়েছে। তার নাম জামিল। জামিল থানা থেকে বের হয়ে ফোন করে অপরিচিত নাম্বারে বলে, আমি থানা থেকে বের হয়ে গেছি, আজ 2 বছর পর। অপরিচিত লোকটা বলে,
তবে তুমি অরণ্যর অ্যাক্সিডেন্ট করিয়ে কোনো উপকার করো নাই আমার। অরণ্য কোমায় যাওয়ার পর ইনা আমার সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। এসএসকো ওকার কোম্পানির সকল টাকা আমার অ্যাকাউন্টে আসার আগেই ইনা সকল শেয়ার হোল্ডারের সাথে কথা বলে তা বন্ধ করে দিয়েছে। একবার ট্রাক দিয়ে গাড়িটা চাপা দেওয়ার আগে আমাকে জানাবে তো। জামিল অবাক হয়ে বলে, ম্যাম কি বলছেন আপনি? অরণ্য রাজ চৌধুরীর অ্যাক্সিডেন্ট আমার গাড়ি দিয়ে হয় নাই। আমি ট্রাক নিয়ে পৌঁছানোর আগে অন্য এক ট্রাক এসে অরণ্যর গাড়িটাকে ধাক্কা দেয়। কিন্তু পুলিশ ভুল করে আমাকে গ্রেফতার করে। অপরিচিত লোকটা ড্রাইভারের কথা শুনে অবাক হয়ে বলে, হোয়াট, তুমি অ্যাক্সিডেন্ট করাও নাই অরণ্য? না ম্যাম। অপরিচিত লোকটার আগে সরে বলে। অরণ্য অরণ্যর ফোনে একটা কল আসে। অরণ্য সেটা রিসিভ করে শয়তানি হাসি দিয়ে বলে, প্রায় 2 বছর পর তোমার সাথে কথা হলো রামিম। বসো, আপনার কাছে শয়তান ও হার মানবে। নিজের অ্যাক্সিডেন্ট নিজেই করিয়ে ইচ্ছা করে কমায় গিয়ে কি মজা পেলেন আপনি? তোমার আন্ডারস্কোর নামে আন্ডারস্কোর লেখা আন্ডারস্কোর চিঠি। কলমে আন্ডারস্কোর নরিন আন্ডারস্কোর মুনতাহা আন্ডারস্কোর হিয়া। পর্ব আন্ডারস্কোর 43। অরণ্য কি তবে আসল খুনি? শেষের থার্ড ব্র্যাকেট। অপরিচিত কণ্ঠে কথাটা শুনে অরণ্যর মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে, যা অনেকদিন পর এমন মিথ্যা নাটক থেকে বের হয়ে এসেছে। আর চোখে একবার অরণ্য রুমের দরজার দিকে তাকিয়ে দেখে কোথাও ইনা আছে কিনা। তবে ইনা এখন রান্নাঘরে রান্না করছে, আর আয়ান বিছানায় বসে খেলা করছে। তাদের রুমে আয়ানের জন্য অনেক খেলনা রেখেছে ইনা, যা অরণ্য আয়ানের হাত ধরিয়ে দেয় আর বলে, আন্ডারস্কোর 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 আয়ান, তুমি এখানে খেলো। তোমার মামার জরুরি কথা আছে, সে একটু বেকুনিতে যাবে। আন্ডারস্কোর 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 ওকে মামা। ডিগ্রি আয়ান সম্মতি দেয় অরণ্যকে। ফোন নিয়ে বেকুনিতে চলে যায় অরণ্য। তার হাতে থাকা ফোনে এখনও কল চালু রয়েছে। যার সাথে সে কথা বলছে সে তার সবচেয়ে বিশ্বস্ত লোক রামিম। অরণ্যর সমস্ত পরিকল্পনার বিষয়ে রামিম জানে। আজ কুমাইল থেকে ফিরে আসার খবর শুনে রামিম কল করছে। রামিম আবার বলে, আন্ডারস্কোর 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 বসো, কুমাইল থাকতে কেমন লাগে? আর আপনার পরিকল্পনা কিন্তু সার্থক হবে। তবে যাই বলেন বসো। ইনা ম্যাম কিন্তু সত্যি প্রচুর চালাক। যদি একটা ভুল হতো তবে সম্পূর্ণ খেলা আপনার বিপক্ষে চলে যেত। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ডিগ্রি ফোন কানে রেখে অরণ্য শব্দ করে হেসে উঠে। এত কাঁচা খেলোয়াড় অরণ্য রাজ চৌধুরী নয় যে তার পরিকল্পনা এত সহজে অন্য একজন ধরে ফেলবে। অরণ্য তার মুখে শয়তানি হাসি রেখে জবাব দেয়, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। অরণ্য রাজ চৌধুরী এত সস্তা পরিকল হসন্তপনা করে না। তবে তোকে অ্যাক্সিডেন্টটা একদম রিয়েলিস্টিক করতে বলেছিলাম। তাই বলে কি তুই আমাকে কমায় পাঠিয়ে দিবি? 2 বছর আমার জীবন থেকে চলে গেছে। যদি সত্যি মারা যেতাম তখন কি হতো? অরণ্যর কথা শুনে রামিম বলে, আন্ডারস্কোর 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 বর্ষ শব্দ আপনার পরিকল্পনা অনুসারে করছি। আর কি করব বলুন? পুলিশ, সাংবাদিক সকলের যেন সন্দেহ না হয়, এর জন্যই তো এতটা কষ্ট করে সবকিছু সাজাতে হয়েছে। আর আপনার বউ সে সন্দেহ করে যদি সামান্য পরিমাণ ভুল হয়ে যেতে, তবেই সর্বনাশ। আন্ডারস্কোর 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 বউটা আমার যথেষ্ট চালাক। তবে অরণ্য রাজ চৌধুরী অভিনয় এতটা নিখুঁত করে করছে যে বউকে সম্পূর্ণ পরিবার বিশ্বাস করেছে। হ্যাট অভিনয়ের জন্য অরণ্য রাজ চৌধুরী সেরা। আন্ডারস্কোর 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 অবশ্যই বসো। তবে যাই বলেন বসো, আপনার বুদ্ধির কাছে শয়তান বুদ্ধিও হেরে যাবে। কি অসাধারণ পরিকল্পনা আর দারুণ অভিনয় করেছেন আপনি। গাড়ির দুর্ঘটনা নিজেই করিয়ে সম্পূর্ণ দোষ আগন্তুক শেউর উপর দিয়েছেন। এমন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে থেকে হাসপাতাল মায়ের 10 মিনিটের দূরত্বে রয়েছে। যদি আপনি আঘাত পান তবে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। আর অ্যাম্বুলেন্স আগে থেকেই রেডি করা হয়েছিল, যার কারণে 5 মিনিটের মধ্যে পৌঁছাতে পেরেছে। আন্ডারস্কোর 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 খুন যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন মাথায় অনেক আঘাত পেয়েছিলাম আমি। যদি বিদেশ থেকে আগে থেকেই ডক্টর নিয়ে না আসতাম তবে কমায় না সোজা উপরে চলে যেতাম। আন্ডারস্কোর 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 অবশ্যই বছর রাত প্রায় 2টার সময় কি ডক্টর পাওয়া যেত হাসপাতালে। এর জন্যই আগে থেকেই বিদেশ থেকে 6 জন ডক্টর নিয়ে আসা হয়েছে। যদি আপনার মাথায় বা শরীরে আঘাত লাগে তবে তারা যেন ঠিক করতে পারে। আন্ডারস্কোর 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 ডিগ্রি হাসপাতাল যেখানে অরণ্য অ্যাডমিট থেকেছে সেটা অরণ্য অনেক আগেই কিনে নিয়েছে।
যার কারণে সেখানে থাকা সবকিছুর উপর তার নিয়ন্ত্রণ চলে। আদালতে ইনা যে প্রমাণ দিয়ে নিজেকে ফাঁসির রায় থেকে বাঁচিয়ে নিয়েছে, সে সকল প্রমাণ রামিম অগোচরে থেকে ইনায়াকে দিয়েছে, যা সুস্থ থাকা অবস্থায় অরণ্য রেখে গিয়েছে, আর জর্জকে বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছে যার কারণে সে কেস অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এসএসএ কোম্পানির সমস্ত টাকা এখন ইনার অ্যাকাউন্টে, যার পরিকল্পনা অরণ্য আগেই করে গেছে। রামিম শুধু অরণ্যর কথা অনুসারে কাজ করে গেছে, আর ইনার আড়ালে থেকে তাকে সাহায্য করেছে। ডিগ্রি সব পরিকল্পনা এত নিখুঁত করে সাজিয়ে রেখেছে ও। রণ্য শুধু ইনা নয়, প্রতিটা সদস্য তাকে বোকার মতো বিশ্বাস করেছে। এই গল্পে আসল ভিলেন অরণ্য, আবার সেই প্রধান নায়ক। গাড়ির দুর্ঘটনার ফলে ইনার মায়া জন্মে গিয়েছে অরণ্যর প্রতি। রেহানা বেগম তার ছেলেকে ক্ষমা করে দিয়েছেন। সাইমা তার ভাইয়ের থেকে সকল দূরত্ব মিটিয়ে তার কাছে চলে এসেছে। মিলন চৌধুরী আর অরুণা বেগম ঠিক কেমন মানুষ তা অরণ্য জানতে পেরে গেছে। হাসপাতালের ইনার কান্না করা, অরণ্যর জন্য ছটফট করা দেখে বুঝে গেছে ইনা অরণ্যকে ভালোবাসে। ডিবিএসএস কোম্পানির সকল মিথ্যা মামলা থেকে ইনা মুক্তি পেয়ে গেছে, আর শহরের সকল সংবাদ মাধ্যমে অরণ্যর দুর্ঘটনা অনেক ভয়াবহ করে সম্প্রচার করা হয়েছে, যার ফলে জনগণ সহ সকলের তার প্রতি মায়া হয়েছে। আরএসএস কোম্পানির কাণ্ডে যারা ইনায়াকে ঘৃণা করত, স্বামী অসুস্থতায় ইনার এমন অবস্থা দেখে তাদের মনে মায়া হয়েছে। সুতরাং সম্পূর্ণ পরিকল্পনা সফল, যাকে বলো হিট। প্রায় 10 মিনিট বেকনিতে অবস্থা করে অরণ্য। রামিমের সাথে তার অনেক আগেই কথা বলা শেষ হয়ে গেছে। হঠাৎ পিছন থেকে এক হাত আষ্টে পৃষ্ঠে দিয়ে ধরে অরণ্যকে। সমগ্র বুক জুড়ে হাতের বন্ধন ঘিরে রয়েছে, যা অনুভব হওয়া মাত্রই মৃদু হাসি ফুটে ওঠে অরণ্য মুখে। অল্প সময় সে প্রিয়তমার আলিঙ্গন উপভোগ করে, এরপর হাত ধরে তাকে সামনে নিজের কঞ্চে নিয়ে আসে। অরণ্য বলে, কি ব্যাপার ইনা, আজ স্বামীকে এত ভালোবাসা দিচ্ছেন? কোথাও শ্যাউর প্রেমে পড়ে যাননি তো? শ্যাউর প্রেমে তো অনেকদিন আগেই ধরে গেছি। নিজের সমস্ত নারী সত্তা দিয়ে তাকে স্বামীর রূপে গ্রহণ করেছি। বাহিরে থাকা উষ্ণ বাতাসে ইনার কপালে থাকা চুল উঠছে, যা অরণ্য তার আলতো হাতে কানের পিছনে গুজে দেয়। আকার মিটমিট করে তাকিয়ে দেখে যাচ্ছে তার যত্ন করা স্বামী নামক পুরুষকে। এই অচেনা পুরুষকে সে বড্ড ভালোবাসে, যাকে ছাড়া বেঁচে থাকা দেয়। ইনার এমন চাহনি দেখে অরণ্য বলে, যদি স্বামীকে ভালোবাসেন তবে তার কাছে ধরা দেন, নিজেকে তাকে সমর্পণ করে দেন, একবার আপন করার সুযোগ দেন তাকে। অরণ্যর কথা শুনে ইনার লজ্জায় লাল হয়ে যায়। প্রিয়তমার স্ত্রী লাজুক গালে হাত রেখে তাকে আরেকটু কাছে নিয়ে আসে। ইনা মাথা নিচু করে জবাব দেয়, একবার সুস্থ হন, এরপর সব হবে। অরণ্য আগ্রহ প্রকাশ করে বলে, সত্যি হবে? ইনা আবার মাথা নিচু করে জবাব দেয়, খুন হবে। লজ্জা মিশ্রিত মুখে অদ্ভুত সুন্দর লাগছে ইনায়াকে। অরণ্য মুগ্ধ হয়ে অল্প সময় তাকিয়ে থাকে, যেন সামনে থাকা নারীর রূপে সে ঝলসে যাবে। অরণ্য আনমনে বলে, অনেক সুন্দর লাগছে আপনাকে ইনা। সত্যি, আমার মাম্মা অনেক বিউটিফুল। অরণ্য আর ইনার কথা বলার মধ্যে আয়ান বলে উঠে শব্দটা। এরপর সে আসে ইনার কাছে, সযত্নে আয়ানকে কোলে তুলে নেয় ইনা। অরণ্য তাদের কাণ্ড দেখে হেসে ফেলে, এরপর বলে, আয়ান বাবু, শুধু কি তোমার মাম্মা বিউটিফুল, তোমার মামা বুঝি সুন্দর না? আয়ান বাচ্চাদের মতো কণ্ঠে বলে উঠে, আমার মামাও অনেক সুদর্শন। চৌধুরী বাড়ির সকল সদস্য আজ অরণ্যর বাড়িতে এসেছে। বসার ঘরে সকলে আড্ডা দিচ্ছে। রেহানা বেগম আর অরুণা বেগম রান্নাঘরের সব জিনিসপত্র নিয়ে আসছ। যদিও অরুণা বেগম আত্মীয়, তবুও উনি ঘরের কাজ করছেন। ইনা আর সাইমা অন্য সব আয়োজন করছে। ইভান, মিলন সাহেব আর সাইমার স্বামী তারা একসাথে আড্ডা দিচ্ছে। অরণ্য উপর থেকে তাদের দেখে যাচ্ছে। আজ কতদিন পর তার স্বপ্ন সত্যি হয়েছে। তার পরিবার আবার একসাথে হয়েছে। 2 বছর কোমায় থাকা সার্থক হয়েছে। দুপুরে সকলে খাওয়া দাওয়া শেষ করে রাত 6টার দিকে চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য বিদায় নেয়। সারাদিন সকল কাজ করে ইনা এখন বড্ড টায়ার্ড। সে বিছানায় এসে শুয়ে পড়ে। অরণ্য হাত বাড়িয়ে দিয়ে ইনায়াকে তার কাছে ডাকে, এরপর শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ইনা এখন ঘুমিয়ে রয়েছে আর অরণ্য তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাতের আকাশে চাঁদ দেখায়। ব্যস্ত ইভান অফিসের কাজ থেকে অবসর নিয়েছে আজ সে। হঠাৎ ইভান অনুভব করে তার পাশে একজন নারী অবস্থান করছে। অপরিচিত নারীর শরীর থেকে আসা মিষ্টি সুবাস তার বড্ড পরিচিত। ইভান হাসি মুখে বলে, প্রভা, তুমি এত রাতে ছাদে কেন? প্রভার শরীর অসুস্থ থাকার কারণে সে অরণ্যর বাড়িতে যাওয়া হয় নাই। প্রভা এক কাপ কফি ইভানের দিকে এগিয়ে দেয়। কফির বড্ড প্রয়োজন এখন ইভানের, যা হয়তো প্রভা বুঝে গেছে। প্রভা হেসে বলে, রাতের আকাশে চাঁদ দেখার জন্য এসেছি। ভীষণ একা একা লাগছিল আমার। থেকে যাও তুমি সারা জীবন। ইভান অবাক হয়ে বলে, মানে?
প্রভা বেখেয়ালি হয়ে বলে, সব কথা বলে না, হৃদয়ের কিছু কথা বুঝে নিতে হয়।